বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস, আমরা খুব মহৎ করে তাকে দেখাই তার জীবনীতে। তিনি কিন্তু অত্যন্ত সংকীর্ণ মনের লোক ছিলেন, অত্যন্ত রক্ষণশীল মানুষ ছিলেন। এই জীবনকে খুব ব্যাহত করেছিল। তিনি মোটেই সুখী মানুষ ছিলেন না ব্যক্তিগতভাবে। তার ব্যক্তি জীবন কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। এমনকি স্ত্রীকেও লিখছেন যে তোমার আর্থিক কোনো অসুবিধা হবে না, সবই তো তোমার রইল, কিন্তু আমি সবার থেকে দূরে সরে থাকতে চাই। ভাইকে লিখছেন, বাবাকে লিখছেন, প্রত্যেকের সঙ্গে ওর একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। নমস্কার, সচেতনের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, সচেতন তার জন্মলগ্ন থেকেই সমাজে ঘটে চলা বিভিন্ন ঘটনার, যেগুলো ঘটে গেছে এবং যেগুলো বর্তমানে ঘটছে, সেগুলোর যুক্তি এবং তথ্য নির্ভর বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপিত করে। এছাড়াও বিশেষ বিশেষ মানুষদের সম্বন্ধেও আপনাদেরকে সচেতন করার, আপনাদের সামনে তাদের কথা, তাদের আদর্শের কথা, তাদের ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করে। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত সমাজ গবেষক এবং প্রাবন্ধিক আশিস লাহিড়ী মহাশয়। তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আজকে আমরা বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবন নিয়ে খুব কম কথা বলা হয়। বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে অনেক বই, অনেক কিছু রয়েছে। আমি নিজেও তার বাসস্থানে, শেষ জীবনের যে বাসস্থানের অনেকটা সময় যেখানে তিনি কাটিয়েছেন, সেই কারমাটারেও গেছি। কিন্তু এই শেষ জীবনটা নিয়ে যেমন খুব বেশি আমরা জানতে পারি না, ঠিক সেরকমই কেন তিনি এই অঞ্চলে গেলেন, সেই বিষয়টা নিয়েও আমাদের কাছে খুব পরিষ্কার কিছু কথা নেই। আজ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আশিসদার সঙ্গে। আশিসদাকে আমি সরাসরি জিজ্ঞাসা করছি যে বিদ্যাসাগর মহাশয় তার শেষ জীবনের অনেকটা অংশই কারমাটারে কাটালেন, কেন কলকাতা থেকে এতটা দূরে কেন? তার আগে আমি একটু বলি, তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। নিশ্চয়ই। যে বিদ্যাসাগর তার সময়ের থেকে এত বেশি এগিয়ে ছিলেন, এত অন্যরকম ছিলেন মেইন স্ট্রিম থেকে, ঠিক সেটা তার ব্যক্তি জীবনকে খুব ব্যাহত করেছিল। আচ্ছা। তিনি মোটেই সুখী মানুষ ছিলেন না ব্যক্তিগতভাবে। তার ব্যক্তি জীবন কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। ফলে যেটা হয়েছিল, ওর চিঠি আছে, যিনি স্ত্রীকে, বাবাকে, ভাইকে প্রত্যেকে চিঠি লিখছেন যে আমি সংসার সম্বন্ধে বীতস্পৃহ হয়ে গেছি। আমি যা করতে চেয়েছিলাম আমি বুঝেছি আমি কিছু করতে পারিনি, এবং কাজে এখন থেকে আমি আমার মতো, আমি এমনকি স্ত্রীকেও লিখছেন যে তোমার আর্থিক কোনো অসুবিধা হবে না, সবই তো তোমার রইল, কিন্তু আমি সবার থেকে দূরে সরে থাকতে চাই। ভাইকে লিখছেন, বাবাকে লিখছেন, প্রত্যেকের সঙ্গে ওর একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। এটা কি কোথাও না কোথাও একটা সমাজকে পরিবর্তন করার যে আগ্রহ, আমি সেটাই বলতে চাইছি যে এরা কেউই, বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস, আমরা খুব মহৎ করে তাকে দেখাই তার জীবনীতে। তিনি কিন্তু অত্যন্ত সংকীর্ণ মনের লোক ছিলেন, অত্যন্ত রক্ষণশীল মানুষ ছিলেন। তার একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে বিদ্যাসাগরের ট্র্যাজেডিটা কোথায়। ওই ঠাকুরদাস একবার স্বপ্ন দেখলেন যে আগুন লেগে সব পুড়ে টুড়ে গেছে। সেই স্বপ্নটাকে উনি বিশ্বাস করলেন, করে বললেন যে আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব, এবং অন্যদেরও বলেছিলেন। অন্যরা যায়নি। উনি শেষ পর্যন্ত ঠিক করলেন যে আমি কাশিতে চলে যাব। বিদ্যাসাগর তাকে শুধু পায়ে ধরতে বাকি রেখে, হয়তো পায়েও ধরেছিলেন, উনি পারতেন সেটা, তো কিন্তু তিনি শোনেননি বিদ্যাসাগরের কথা, এবং ওই চলে গেলেন। উপলক্ষটা কি না, তিনি স্বপ্নে দেখেছেন, একটা স্বপ্নাদেশকে তিনি এতখানি গুরুত্ব দিচ্ছেন। বিদ্যাসাগরের বাবা, এটা আমরা কল্পনা করতে পারি কি? এর থেকে বিদ্যাসাগরের নিজের যে কি প্রচন্ড চাপের মধ্যে উনি পরিবারের মধ্যে থাকতেন, স্ত্রীর সঙ্গে মোটেই মানসিক খুব ছিল না। এবং তার তো লিখিত প্রমাণই আছে, ওর ছেলে নারায়ণ যে একদম বিপথে গেল, যার জন্য উনি ত্যায্যপুত্র বললেন। তার পেছনে প্রধান দায়িত্ব তো স্ত্রীর, এবং চিঠি আছে যে আমি তোমাকে বলছি তুমি ওর হাতে টাকা দিও না, তুমি ওকে এভাবে প্রশ্রয় দিও না, ও কুপথে চলে যাচ্ছে। বিদ্যাসাগরকে লুকিয়ে লুকিয়ে ও স্ত্রী এই কাজ করছেন। তিনি ডায়েরিতে লিখছেন যে বিদ্যাসাগর সম্বন্ধে প্রায় অকথ্য ভাষায় লিখছেন, এবং সেখানে তার অভিযোগটা কি বোঝা যায় যে পরিবার কতখানি বিরূপ ছিল। বিদ্যাসাগরের স্ত্রীর কথা বলছেন, উনি তো কেবলই বলতেন যে
এই লোকটা হাট জ্বালানে পর বালানে, এই ফ্রেজটাই আছে। এর তাৎপর্য কি, যে কেবল পরের ভালো করে বেড়ায় আর নিজের বাড়ির লোকের হাট জ্বালিয়ে মারে। কেন? অভিযোগের এটা কি না, যে উনি বিদ্যাসাগর তো নীতিনিষ্ঠ লোক ছিলেন, নিজের জামাইয়ের চাকরি খেয়েছিলেন বিদ্যাসাগর কলেজে, মেট্রোপলিটন কলেজে টাকা পয়সার গরমিল হচ্ছিল বলে নিজের জামাইকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এইটা পরিবার মানতে পারেনি। তারই মেয়ে লিখছেন যে এই যে একজন নিরীহ ইয়েকে তিনি চাকরি থেকে সরিয়ে দিলেন, এত বড় বড় কথা বলেন, এত পণ্ডিত, এত উপরের মহলে ওঠা বসা, এটা কি ধরনের কাজ? এটা তো অন্যায় কাজ। আমরা তো এই কারণেই বিদ্যাসাগরকে সম্মান করি, কিন্তু ঠিক ওই কারণেই তিনি পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। যিনি নীতিটাকে গুরুত্ব দিয়েছিলেন, স্নেহ এইসব দিকে কোনো অভাব ছিল না, কিন্তু যেখানে নীতির প্রশ্নে সংঘাত বাঁধছে, ছেলেকে ত্যায্যপুত্র করছেন, জামাইকে চাকরি থেকে বরখাস্ত। কাজেই বিদ্যাসাগর ভয়ানক একলা ছিলেন, মানে সেটা আমরা বোধহয় এখন কল্পনাও করতে পারি না। যেমন কৃষ্ণকমল ভট্টাচার্য সম্বন্ধে যে স্মৃতিচারণ করেছেন, তাতেও এই কথাটা আছে যে বিদ্যাসাগর এত একরোখা লোক ছিলেন, এবং একরোখা না হলেও তিনি এইসব কাজ করতে পারতেন না। এখন এই যে বিধবা বিবাহ, তাই নিয়ে ওই ডায়েরির মধ্যেই আছে, যখন উনি বিধবা বিবাহ নিয়ে উঠে পড়ে লেগেছেন, তার যুক্তি দিচ্ছেন, শাস্ত্র থেকে দেখাচ্ছেন, তখন তারই জ্ঞাতি তার গ্রাম থেকে একদল ব্রাহ্মণ এসে বিদ্যাসাগরকে বলছে, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি কুলীন ব্রাহ্মণ, তুমি এইসব শাস্ত্র বিরোধী কথা বলছো, যে এর থেকে তো জবনের যারাও ভালো। তো বিদ্যাসাগর বলেছিলেন, হ্যাঁ, তোমাদের মতো আত্মীয় থাকার চেয়ে জবনরা অনেক ভালো। এবং তখন তারা, সেই ব্রাহ্মণরা পৈতে ছিঁড়ে অভিশাপ দিয়েছিল, তুমি নির্বংশ হবে। মানে কতখানি ঘৃণা থাকলে বিদ্যাসাগরের মতো মানুষকে এরকম ভাষায় অপবাদ দেওয়া যায়, আক্রমণ করা যায়। ফলে এর থেকে বুঝতে পারছি বিদ্যাসাগর কি পরিমাণে আলাদা হয়ে গেছিলেন সমাজ থেকে, পরিবার থেকে। কটা লোক তাকে সমর্থন করেছিল। আমরা আজকের দিনে ভাবি যে তিনি খুব বিরাট, তার খাতিরটা ছিল এই জন্যে, তিনি বিরাট বড় পণ্ডিত ছিলেন, সাহেবরা তাকে খাতির করত, এই কারণে দেশে তাদের বিরাট একটাই। কিন্তু তিনি যে জিনিসটা দেশে চালু করতে চাইলেন, এই যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে সমাজকে দেখা, যুক্তিবাদের দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে গড়ে নেওয়া, সেটা কটা লোক সমর্থন করেছিল। পরে তার মানে কিছু না কোথাও না কোথাও তার একটা একাকিত্ব ছিল, কোথাও না অসম্ভব একাকিত্ব ছিল। উনি মানুষ পেতেন না যার কাছে নিজের মনে কথা বলতে পারেন। দুটো একটা যে স্মৃতিচারণ, কৃষ্ণকমল বয়সের ছোট যারা, তার সঙ্গে ওর বিরোধ হয়েছিল, তারা এই কথাটা বলেছেন যে এই একাকিত্বের ফলেই হয়তো ওরও মধ্যে একটু অতিরিক্ত, যাকে মানে অ্যারোগেন্স বলে, মানে রেগে গিয়ে দুমদাম বলে দিলেন। এই মানুষের তো হবারই কথা এরকম, যে লোকটা সারা জীবন দিয়ে, সর্বস্ব দিয়ে এই কাজ করছে, তাকে তার দেশের লোক কি দিয়েছে তাকে? খারাপ লাগার জায়গা একটা অস্বাভাবিক ভাবে ছিল, সেখান থেকে সরে যাচ্ছে। এইখান থেকে তো সমাজের তো লেখাই আছে যে বিধবা বিবাহ আমাদের দেশের লোক এত অপদার্থ বলিয়া পূর্বে জানিলে আমি এই কাজে হাত দিতাম না। এইখান থেকে ওর একাকিত্ব বোঝা যায়, যে বিধবা বিবাহ নিয়ে উনি বলছেন এটা আমার জীবনের শ্রেষ্ঠ কাজ, অথচ এইটা করতে গিয়েই বলছেন আমার দেশের লোক এত অপদার্থ যে আগে জানলে আমি এই কাজে হাত দিতাম না। ফলে যেটা হলো যে তার তখন মনে হলো এই যে সকল ভদ্রলোক, যাদের আমরা ভদ্রলোক বলি এবং অল্প বিস্তর ইংরেজি জানে, নিজেদের খুব শিক্ষিত মনে করে, এদের মনোভাবটা এতই প্রাচীনপন্থী এবং এতই মানবতা বিরোধী যে এখান থেকে সরে গিয়ে যাদের মধ্যে ইংরেজি আলো বা সভ্যতার এটা পৌঁছয়নি, তাদের মধ্যে যে অনাবিল মানবিকতাটা আছে, অথচ তারা নির্যাতিত, খেতে পায় না, চিকিৎসা পায় না, যে এদের কাছে গিয়ে যদি থাকা যায় তাহলে ওই মানবিকতার আশ্রয়টা আমি পাবো। কিন্তু তাই করেছিলেন তিনি। কারমাটারে যে গেলেন, সেই যাওয়ার কাহিনীটা সম্বন্ধে কিছু সেটা শুনেছি, যেটা আমি আমার কাছে খুব পরিষ্কার নয়, যে উনি অনেকগুলো বাড়ি দেখেছিলেন। আচ্ছা, কোথায়? কলকাতা থেকে দূরে থাকতে হবে এবং নিজের বাড়িতে নয়, সেটাও একটা ব্যাপার। কিন্তু বীরসিংহ একদম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, মানে শুধু সেটার পরিবার এবং গ্রাম থেকেও এপিসোডটা এতই দুঃখের, সেটার উপলক্ষটা ছিল একটা বিধবা বিবাহ। সেই বিধবা বিবাহটা বিদ্যাসাগর দিতে বারণ করেছিলেন। তার কারণ হচ্ছে উনি জানতে পেরেছিলেন যে বিধবা বিবাহ নিয়ে অনেক নোংরামিও তো হয়েছে, টাকার খেলা নিয়ে, সেরকম কিছু একটা ব্যাপার সেখানে ছিল, যে ওই বাড়িতে মেয়েটি বিধবা বিবাহ দিলে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে, তারা ভালো লোক নয়। আচ্ছা, সেই জন্য উনি বারণ করেছিলেন। কিন্তু তার বাড়ির লোক তাকে না জানিয়ে সেই বিধবা বিবাহটা দেয়। আচ্ছা, এতে উনি এত ক্ষিপ্ত হয়েছিলেন যে তারপর আর কোনোদিন বীরসিংহে যাননি। আচ্ছা, এটাও বিচ্ছিন্নতা কোন পর্যায়ে গিয়েছিল।
আচ্ছা, একদিকে দেশের লোক বুঝছে না, পরিবার বুঝছে না, অথচ সবাই তার অ্যাডভান্টেজটা নিচ্ছে, তারই টাকায় সংসার চলে। অত বড় বিশ্বসিংহ, অত বড় জয়েন্ট ফ্যামিলি, সব বিদ্যাসাগরের টাকায় চলতো, সমস্ত কিছু, একটা পয়সা কারো কাছ থেকে নিতেন না, যে যার নিজের মতো রোজগার করতো, কিন্তু সংসার চলতো বিদ্যাসাগরের টাকায়। তো এইখান থেকে বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা, উনি অনায়াসে কলকাতা থেকে দূরে গ্রামে ওর বাড়িতে গিয়ে থাকতে পারতেন, সেখানেও না এই জিনিস হয়ে গেল। সুতরাং তার মাথায় ওইটা ঘুরছে যে আমি শিক্ষিত ভদ্রলোকদের থেকে দূরে থাকবো। আচ্ছা আচ্ছা, এইটা একটা পাঠক আপনারা বুঝতে পারছেন যে বিদ্যাসাগরের যে কারমাটার চলে যাওয়ার পিছনের প্রধান কারণ কিন্তু এই শিক্ষিত, তথাকথিত শিক্ষিত ভদ্র সমাজ, তাদের প্রতি একটা বিরক্তি, একটা অনীহা, সেখান থেকেই উনি কারমাটারে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং এই কারমাটারে থেকে উনি যখন গেলেন, উনি তো পুরোপুরি কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এমন তো, এটাও একটা ভুল ধারণা, এটা একটা ভুল ধারণা রয়েছে। কলকাতা ত্যাগ করে ওইখানে তা কিন্তু নয়, ওর সঙ্গে যথেষ্ট যোগাযোগ ছিল। মানে এখানে তো যোগাযোগ রাখতেই হতো, কারণ ওর যে শিক্ষা পরিকল্পনা, তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হতো। আমি অনেক কিছুই তিনি করেছেন, কারমাটারের থেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়েছেন তা নয়, কিন্তু মনোভাবটা ছিল এই যাদের উনি ওর দেশবাসী, যারা এই ভদ্রলোক দেশবাসী, এদের সংকীর্ণতা দেখে উনি এত আহত হয়েছিলেন, যেটা অক্ষয় দত্তর জীবনে হতো, ওই একই একাকিত্ব। তার স্ত্রী পরিবারও তার থেকে দূরে সরে গিয়েছিল, বিদ্যাসাগরেরও তাই হয়েছিল। এবং এইটা দেখবার যে হরপ্রসাদ শাস্ত্রী বা অন্যদের স্মৃতিসারণে যেটা আছে, যেমন জীবনযাত্রাটা কেমন ছিল কারমাটারে গিয়ে, একটা গেছিলেন ওখানে, আমার সাথে দেখা করতে গেছিলেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে আমি ওখানে গিয়ে শুনলাম যে উনি তো সেই সকালে বেরিয়ে গেছেন, সেদিন প্রচন্ড রোদ্দুর, মানে গ্রীষ্মকাল, তো কোথায় গেছেন সেটা তো বলতে পারছি না, তবে এই মুখে গেছেন। তো ঠিক আছে, বলছে আমি একটা আলপথ ধরে এগোচ্ছি, তখন একবারে মধ্যাহ্ন সূর্য পেটে যাচ্ছে মাথা, তো অনেক দূর এগোবার পর তখন দেখি দূর থেকে উনি আসছেন, হাতে ওই হোমিওপ্যাথির ওই বাক্সটা নিয়ে আসছেন। তা আমাকে দূর থেকে, কিরে তুই 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 বলতেন তো, তখন বলছে তো আমি তুই, কিরে তুই, সে তো পরের কথা, আপনি কি করছেন ওই এই রোদের মধ্যে? আর বলিস নি, ওদের ওখানে এমন কলেরা হয়েছে, সব মরবে তো ওগুলো, যে কটাকে গিয়ে মরেওছে বোধহয় ইতিমধ্যে। আমি যে কজনকে পারলাম একটু ওষুধ টষুধ দিয়ে এলাম, আরো কিছু ব্যবস্থা করলাম, সেটা করবার জন্য উনি ভোরবেলা বেরিয়েছেন, হাতে ওই নিয়ে ওষুধ নিয়ে, কোথায় কোন পাড়ার মধ্যে, সাঁওতাল গ্রামের মধ্যে, সেখানে গিয়ে এতক্ষণ ছিলেন। সামাজিক কাজ সেখানেও কিন্তু কোনো বিরতি নেই, বিরতি দূরের কথা, আরো বেশি করে। এরকমও উদাহরণ আছে যে হরপ্রসাদই লিখছেন, দেখি ঘরের মধ্যে তার অনেক সব ফল টল এসব সাজানো, নানা রকম ফল, এগুলো কি বলে, দেখ না একটু পরেই দেখ বুঝতে পারবি। তারপর দেখি কথা বলছি নানান বিষয়ে, তারপর দেখি বেশ কিছু সাঁওতাল পুরুষ মহিলা সব এলো, এসে তুই তুই বলতো ওরা, ওরে সকাল থেকে তো খাইনি রে, বিদ্যাসাগরকে বলছে, আয় ভেতরে আয়, কি কোনটা খাবি? তো একজন বললো, মানে ওদেরই দিলেন, ওরা দিল, তারপর বিনিময়ে তারা কি দেবে, তারা ওকে বিদ্যাসাগরকে একটা মুরগি দিয়ে গেল। এইরকম যে সম্পর্কটা এইরকম, তারা তাকে আপনজন বলে ভাবছে, যে আমরা খেতে পাইনি, ও লোকটা তো আছে, ওই আমাদের আশ্রয়, এবং তিনি সেই প্রশ্রয়টা দিতেন এবং তাদের চিকিৎসার ভার নিতেন, এমনকি তাদের লেখাপড়া শেখানোরও প্ল্যান করেছিলেন, সেটা আর হয়নি। বিদ্যাসাগর কারমাটা চলে যাওয়াটা দুটো দিক আছে, একটা হচ্ছে এটা ঠিক বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু সম্পর্ক শহরের সঙ্গে ত্যাগ করেছিলেন তেমন নয়। কিন্তু দ্বিতীয় দিকটা ছিল, যেটা উনি আগে সেভাবে করেননি, যে একদম আদিবাসী যারা, যারা একেবারে মাটির মানুষ, যাদের মধ্যে তথাকথিত সভ্যতার আলো পৌঁছয়নি, তাদের যে মানে একটা অনাবিল যে মানবিক জীবনবোধ, সেইটা উনি ওই জীবনবোধটা নিতে চেয়েছে, ওটাই আসল, ওটাই আসল। ওই মানবিকতা না থাকলে কোনো কিচ্ছু হয় না, সেটা একেবারে আদিম জিনিস, যে এদের মধ্যে কোনো কৃত্রিমতা নেই, এরা যেটা বিশ্বাস করে সেটা একেবারে খাঁটি। এই জায়গাটায় আমাদের যাওয়া দরকার, কিন্তু আমাদের সভ্য সমাজ যাচ্ছে না, এটা তার এক ধরনের প্রতিবাদও বলতে পারি। ঠিক যেমন রাজনীতি নিয়েও একটা কথা অনেকেই বলেন যে উনি কংগ্রেসে যোগ দিতে বলা হয়েছিল, উনি করেননি, এবং সেই উপলক্ষে একটা মন্তব্য করেছিলেন, যেটা এই করোনা শহরে আছে ঘটনাটা, যে উনি একজনকে বলছেন এসব করে কিছু হবে, বরং চ গিয়ে তলোয়ারের শিক্ষা নিয়ে দল তৈরি কর, যদি সেটা করতে পারিস তো কাজ হবে। এর চেয়ে বড় কথা কি? কংগ্রেস মানে তখন কি, বড় লোকেদের আড্ডা খানা, খানা পিনা চলছে, আচ্ছা ভাই চলো একটা আবেদন দিই, আমরাও আইসিএস হতে পারি। আরে কি আইসিএস হচ্ছে কারা? ভারতবর্ষের কোন শ্রেণীর লোক? তার সঙ্গে দেশের কোনো সম্পর্ক আছে? আদিবাসীদের তো কোনো সম্পর্কই নেই। তখন তো আন্দোলন বলতে এই ছিল, যেটা রবীন্দ্রনাথ ব্যঙ্গ করেছেন। সেইখানে বিদ্যাসাগর বলছেন ওসব করে কিছু হবে না। 1886-তে কংগ্রেস হলো,
উনি তো মারা গেছেন 1891-তে। উনি ওকে ডাকা হয়েছিল, অত বড় লোক, তিনি গেলে তো কংগ্রেসের সম্মান বাড়তো, জাননি। উনি বুঝতে পেরেছিলেন এটা ফাঁকিবাজি, ওই ভদ্রলোকদের ব্যাপার। কিছু করতে হলে ওই আদিবাসী বা চাষ করা, যারা চাষবাস করে তাদের মধ্যে থেকে উঠে আসবে সত্যিকারের কিছু। এটাও তো আমাদের সামাজিক ট্র্যাজেডির একটা মানে প্রতীক বলতে পারি, যে উত্তরপাড়া থেকে ফিরছেন, তার ঘোড়ার গাড়ি উল্টে গেছে, 2 ঘন্টা ধরে বিদ্যাসাগর ছটফট করছেন যন্ত্রণায়, পেটে লেগেছে, এবং লোকেরা দেখছে, একজনও এগোয়নি, দেশের লোক, তারা বুঝতে পারেনি ওর বিদ্যাসাগর। পেছন থেকে মেরি কার্পেন্টার আসছেন, তিনি দেখেছেন, এবং তিনি দেখবেন কি এ তো বিদ্যাসাগর, তিনি ওকে লজ্জার জায়গা, এই লজ্জা রাখার আমাদের জায়গা আছে, সত্যি করেই তাই। তারপরেই তো ওর পেটের এটা হলো, যার থেকে আর উনি মুক্তি পেলেন না। আশা করি আপনাদের এই উপস্থাপনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন এবং সচেতনের পাশে থাকুন।